ডিএমআই সুপার প্লাগ ইন হাইব্রিড। ওভারঅল একটা লেয়ার্ড একটা ডিজাইন। ফুল চার্জ হইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এটা দিয়ে বাইরে কতটুকু দেখা যায়। এটা বেসিক্যালি সিমলেস একটা পাওয়ার সোর্স যতক্ষণ আপনার গাড়িতে তেল থাকবে। আর এই টনিও কাভারটা এভাবে হাতে নিয়ে ঘুরবেন। বড় স্ট্রেংথ হচ্ছে BYD ব্লেড ব্যাটারি। সানরুফটাও কিন্তু খোলে, এই অনুযায়ী কিন্তু ভিতরের জায়গাটা অনেক বেশি। এটা যদি মিররে টাচ করেন গাড়িটা আনলক হয়ে গেল। Currently not muted. No media is playing. আচ্ছা, তোমাকে তো বলছি তোমার কাজ শেষ। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে ওয়্যারলেস, আর যে স্টোরেজটা এটাও ডিসেন্ট। সিটি ড্রাইভ কোনো ব্যাপারই না। যদি আপনি হাইওয়েতেও যান, আমার মতো 3 জন এখানে বসে আরামসে যাইতে পারবে। এক্সেলারেশনটা একটু দেখি, গাড়ি হুইল স্পিন দিতেছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে আমি শত শত কিলো চালাইতে পারবো। 3 ফিঙ্গার সোয়াইপ যেটা আমাদের রেগুলার লাগে, টেম্পারেচার বাড়ানো কমানো আর ব্লোয়ার বাড়ানো কমানো। ইভি মোডে চালান তখন আপনার খরচ কিলোমিটারে 3 টাকার কম পড়বে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে BYD Sea Lion 5 2026 মডেল। এই কালারটা হচ্ছে আটলান্টিস গ্রে। এছাড়া এটার আরও 3টা কালার ভ্যারিয়েন্ট হয়, কসমোস ব্ল্যাক, অরোরা হোয়াইট আর হারবার গ্রে। এটা হচ্ছে ডিএমআই সুপার প্লাগ ইন হাইব্রিড বা বোঝার সুবিধার্থে PHEV। BYD বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এই গাড়িটা দেওয়ার জন্য। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়া এই গাড়িটার টেস্ট ড্রাইভের জন্য একটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা ওই ফর্ম ফিল আপ করে টেস্ট ড্রাইভ নিতে পারবেন। আর এই গাড়িটা এখনও লঞ্চ হয় নাই, আমি লঞ্চের আগে গাড়িটা টেস্ট করতেছি। তো এটার যে প্রাইসটা, এটা আনুমানিক 48 লাখের নিচে হবে। আমি রিসেন্টলি SH রেটিং বা সাইদি হোসাইন্স রেটিং দেওয়া শুরু করছি। এটা এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন, এই 4টা ক্যাটাগরিতে আমি 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার দিই। ওইটার অ্যাভারেজটা হবে এই গাড়িটার SH রেটিং। এটা কমপ্লিটলি আমার পার্সপেক্টিভ, এটা আপনার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে গাড়ির সামনের সাইডটা দেখাই। উপরের এটা খেয়াল করেন, এটা হচ্ছে রেডার এবং এটা ড্যাশক্যাম আছে, বিল্ট ইন গাড়ির সাথেই আসে। তো রেডারের মাধ্যমে ও এডাসের ফিচারগুলো কন্ট্রোল করে। এডাস হচ্ছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। সামনের হেডলাইটটা খেয়াল করেন, এটা হচ্ছে LED হেডলাইট। এই যে মাঝখানে যে 3টা পোর্শন, এগুলোই ডিআরএল হিসেবে কাজ করে। আর মাঝখানে একটা ক্রোমের ইনসারশন আছে। আর ইন্ডিকেটর লাইটটা হচ্ছে এইটা। আর কালারটা খেয়াল করেন, কালারটা আটলান্টিস গ্রে, কিন্তু এটার মধ্যে একটা ব্লুইশ একটা শেড আছে। আর এই কালারটা, তারপরে এখানে পিয়ানো ব্ল্যাকের যে পার্টগুলা, তারপরে এখানে স্যাটিন একটা ফিনিশ এবং ম্যাট ব্ল্যাক। ওভারঅল একটা লেয়ার্ড একটা ডিজাইন। সামনে সেন্সর হচ্ছে একটা, ওই পাশে আরেকটা, 2টা। আর এই মাঝখানে গ্রিলটা খেয়াল করেন, গ্রিলটা কিন্তু অনেক বড়। এয়ার ইনটেকের অপশান আছে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য। নিচের এই পোর্শনটা খেয়াল করেন, রেক্ট্যাঙ্গেল যে শেপটা, এটা হচ্ছে রেডারের আরেকটা পার্ট। তো এইটা এবং উপরে উইন্ডশিল্ডের যে রেডারটা, এই 2টা দিয়ে ও লেন ডিপারচার অ্যাসিস্ট, তারপরে ক্রুজ কন্ট্রোল, এই ফিচারগুলো এটার মাধ্যমে কন্ট্রোল হয়। উপরে BYD এর এমব্লেমটা, এখানে হচ্ছে 360 ক্যামেরা, সামনের ক্যামেরাটা, আর এখানে হচ্ছে আপনার টো হুকটা। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, সাইড থেকে গাড়িটা সুন্দর লাগে। একদম প্রথমেই খেয়াল করেন এই যে বডি যে লাইনগুলা, এগুলো কিন্তু সাইড থেকে অনেক ভিজিবল। আর আজকে যে লাইটিংটা, এখানে একটু ভালো দেখা যাচ্ছে। তো সাইড থেকে গাড়িটা সুন্দর, প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এই সেগমেন্টের যে গাড়িগুলা বা এই সাইজের যে গাড়িগুলা, ওই অনুযায়ী যথেষ্ট ভালো। ফুললি লোডেড অবস্থাতেও কোথাও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নাই। অ্যালয়টা খেয়াল করেন, অ্যালয়টা সিলভার এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন, দেখতে সুন্দর লাগতেছে। আর টায়ার সাইজটা হচ্ছে 225/60 R18। আর এটার সামনে ভেন্টিলেটেড ডিস্ক, পিছনে সলিড ডিস্ক, তার মানে 4 ডিস্ক ব্রেক। তো ভেন্টিলেটেড ডিস্কের সুবিধা হচ্ছে এটা সহজে গরম হবে না। সাইড মিররের এখানে একটা ক্যামেরা আছে, 360 ক্যামেরার সাইডের ক্যামেরাটা, ওই পাশের মিররের নিচেও আছে। আর এখানে একটা স্যাটিন ফিনিশ একটা ডিজাইন, এটা কিন্তু ক্রোম না। এই গাড়িটাতে আরেকটা জিনিস আমার পার্সোনালি ভালো লাগে, সেটা হচ্ছে ক্রোম নাই, মানে স্যাটিন একটা ফিনিশ দেখতে ভাল লাগে। এবং এই পোর্শনটুকু কিন্তু খেয়াল করেন, এটা একদম পিছনে এই পর্যন্ত আসছে। হাইয়েস্ট প্যাকেজের গাড়ি বা সবচেয়ে বেশি অপশান এই টাইপের গাড়িগুলোর ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ম্যানুফ্যাকচারারই, JDM বলেন, ইউরোপিয়ান বলেন, চাইনিজ বলেন, এই ক্রোম দেয়। আমার ক্রোমটা আমার পার্সোনালি অপছন্দ, কিন্তু এই টাইপের ফিনিশ কিন্তু দেখতে ভাল লাগে। উইন্ডোগুলো খেয়াল করেন, একটা গ্রিনিশ টিন্ট আছে UV প্রোটেকশনের জন্য। আর এই পাশের যে ছোট একটা উইন্ডোটা, এটা কিন্তু অনেক কাজের। মানে প্রথমে মনে হয় কি যে অনেক ছোট উইন্ডো, কিন্তু এতটুকু দিয়ে যে ভিতরে যতটুকু আলো ঢুকে ওটা কিন্তু কাজে দেয়, ভিতরটা একটু বড় মনে হয়। উপরে একটা রুফ রেইল আছে, এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ। এটার
ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 52 লিটার। আর গাড়ির ডান পাশে হচ্ছে চার্জিংয়ের পোর্টটা, এটাতে এসি চার্জিং সাপোর্ট করে এবং ফুল চার্জ হইতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, সর্বপ্রথম যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে এই ক্লিয়ারেন্সটা, এটা অনেক বেশি। এটা যেমন কাজের, যেমন যে কোনো গর্ত যখন আপনি পার হয়ে যাবেন তখন পিছন সেটটা লাগবে না, কিন্তু এই হাইটটা অনেক বেশি হওয়াতে মানে দেখতে একটু কম সুন্দর লাগে। উপরে একটা শার্কফিন অ্যান্টেনা আছে, এটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে। এখানে একটা স্পয়লার আছে, এটা হচ্ছে হাই মাউন্ট স্টপ লাইট। আর রিয়ার উইন্ডশিল্ডটা একটু ছোট, কিন্তু এখন দেখতে হবে যখন আমি গাড়ি চালাবো এটা দিয়ে বাইরে কতটুকু দেখা যায়। রিয়ার ওয়াইপার আছে। আর এই টেল লাইটটা খেয়াল করেন, টেল লাইটটা ফুল এলইডি এবং দেখতে সুন্দর। যখন পার্কিং দিবেন শুধু তখন এই পুরোটা জ্বলে, আর ব্রেক করলে এটা জ্বলে। রিভার্স গিয়ারের লাইটটা হচ্ছে এইটা, আর ইন্ডিকেটরটা এখানে জ্বলে। নিচে 2টা রিফ্লেক্টর আছে আর একটা রিয়ার ফগ লাইট আছে, এটা এখানে। পার্কিং সেন্সার আছে একটা, 2টা, ওই পাশে আরও 2টা, টোটাল 4টা। 360 ক্যামেরার পিছনের ক্যামেরাটা এই জায়গায়। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, এটা ড্রাইভার সাইডে একটা বাটন আছে, ওটা দিয়ে খুলবে। তারপরে এখানে একটা পুশ বাটন আছে, এটা দিয়ে খুলবে। প্লাস এই কি ফব থেকেও খুলবে। এই কার্গো স্পেসটা ডিসেন্ট, 2 পাশে 2টা একদম ডিপ পকেটের মতো আছে, এখানে কিছু মালামাল রাখতে পারবেন। একটা কার্গো কাভার বা টোনিও কাভার আছে, এটাও ইউজফুল এই টাইপের গাড়ির জন্য। এই জায়গাতে টিস্যু বক্স বা হালকা যে কোনো মালামাল রাখতে পারবেন। আর এই গাড়িটার সাথে লিক রিপেয়ার কিট আসছে। আর এছাড়া এখানে একটা পোর্টেবল চার্জার আছে, যেটা আপনার যেই কোনোখানে মোবাইল যেভাবে চার্জ দেন মাল্টিপ্লাগে বা একটা 3 পিন সকেটে, ওখান থেকে চার্জ দিতে পারবেন। আর মাল্টিপ্লাগের কথা থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করেন, এখানে একটা মাল্টিপ্লাগ দিয়ে দিছে, মানে চার্জিংয়ের যে পোর্টটা ওইখানে এটা অ্যাটাচ করার পরে এই টোটাল মাল্টিপ্লাগটাই একটা ইলেকট্রিক সোর্স হিসাবে কাজ করবে। মোবাইল চার্জ দিতে পারবেন, ল্যাপটপ চার্জ দিতে পারবেন। এটা বেসিক্যালি সিমলেস একটা পাওয়ার সোর্স যতক্ষণ আপনার গাড়িতে তেল থাকবে। এই গাড়িটাতে সিটগুলো ফোল্ড হয় 60-40 স্প্লিট, খুবই ইজিলি এই ল্যাচের মাধ্যমে টান দিলে সিটগুলো ফোল্ড হবে। এখন কিন্তু টোটাল কার্গো ক্যাপাসিটি অনেক বাড়ছে, এক্সাক্ট লিটার আমি জানি না, কিন্তু অনেক মালামাল তুলতে পারবেন। আর এই টোনিও কাভারটা এভাবে হাতে নিয়ে ঘুরবেন। ইঞ্জিন বেটা দেখাই। সর্বপ্রথম যেটা চোখে পড়তেছে সেটা হচ্ছে ইঞ্জিনের যে কম্পোনেন্টগুলা অর্গানাইজড ওয়েতে রাখা। ইঞ্জিনটা হচ্ছে 1500 সিসি, যে কারণে এটার ইয়ারলি এআইটি হবে 25,000 টাকা। এটার কম্বাইন্ড আউটপুটটা হচ্ছে 210 হর্স পাওয়ার এবং 300 নিউটন মিটার্স অফ টর্ক। এই গাড়িটাতে আপনার চাকা যে ঘুরবে ওইটা মোটরের মাধ্যমেও ঘুরবে, আবার ইঞ্জিনের মাধ্যমেও ঘুরবে। যদিও ইঞ্জিনটা বেশিরভাগ সময় মোটরটাকে সাপোর্ট দিবে বা ব্যাটারিটাকে রিচার্জ করবে জেনারেটরের মতো। তো বেসিক্যালি এই গাড়িটা ইভি মোডে চালানোর জন্যই। তো এটার রেঞ্জটা হচ্ছে 71 কিলোমিটার। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ, এটা বাড়বে কমবে, বিভিন্ন ফ্যাক্টর আছে। তো সেই হিসাবে যারা ঢাকাতে আমরা গাড়ি চালাই, তো ঢাকাতে যে জ্যাম বা যে ট্রাফিক কন্ডিশন, তো একদিনে আসলে 20-30 কিলোমিটার চালানো টাফ। তো আমার মতে এটা আশা করা যায় এক চার্জে 2 দিন কমপ্লিটলি ইভিতে চালাতে পারবেন। আর চার্জ দিতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, এটা কোনো ব্যাপার না, যেটা হচ্ছে বিওআইডি যে হোম চার্জার যেটা সাপ্লাই করবে ওই চার্জারের মাধ্যমে। আর এটা যে শুধু ইভিতে চালাচ্ছেন তা না, সাথে যে ইঞ্জিনটা আছে এটা একটা বিশাল সাপোর্ট। আমরা যখন হাইওয়েতে যাই তখন অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে চার্জ কোথায় দিব। যদিও এখন পুরো বাংলাদেশ জুড়ে অনেকগুলোই চার্জিং স্টেশন আছে, তারপরও আপনার মানসিক শান্তির জন্য এই ইঞ্জিনটা ব্যাকআপ হিসাবে আছে। বিওয়াইডির একটা বড় স্ট্রেংথ হচ্ছে বিওয়াইডি ব্লেড ব্যাটারি, যেটা এই গাড়িতে আছে। এইটার বিশেষত্ব হচ্ছে এইটা ওয়ান অফ দ্য সেফেস্ট ব্যাটারি টেকনোলজি, এবং এটা লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি। বিওয়াইডি বাংলাদেশ 8 বছরের ব্যাটারি, 8 বছরের মোটর এবং 6 বছরের বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি দিচ্ছে। তো এটার সাথে যে অক্সিলারি ব্যাটারিটা আসে, যেটা আমরা ইউজ টু, যে ছোটো যে ব্যাটারিটা, ওইটাও কিন্তু এই 6 বছরের যে বাম্পার টু বাম্পার যেই কাভারেজ ওইটার সাথে ইনক্লুডেড। তার মানে আপনাদের এই গাড়িতে ব্যাটারি রিলেটেড কোনো টেনশন আর থাকতেছে না। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা কিন্তু অনেকটুকু খোলে, তো এটাতে সুবিধা হচ্ছে যে উঠতে ইজি হবে, প্লাস ওপেনিংটাও বড়। উঠে বসি, উঠে বসার পরে
সর্বপ্রথম যেটা ফিল হচ্ছে গাড়ির ভিতরে অনেক জায়গা, মানে আপনারা খেয়াল করেন আমার নি রুম অনেক বেশি, টো রুম অনেক বেশি, হেডরুমও অনেক ভালো, প্লাস এটাতে ফুল প্যানোরামিক মুনরুফ আছে, প্লাস সানরুফ আছে, সানরুফটাও কিন্তু খোলে। ডোরের এই উপরের পোর্শনটুকু সফট টাচ লেদার, মাঝখানে একটা সিলভার স্যাটিনেটা ফিনিশ আছে, দেখতে সুন্দর লাগতেছে। একটা স্পিকার বা টুইটার আছে, নিচে আরেকটা স্পিকার আছে। ডোরের এই যে হ্যান্ডেলটা এটা কিন্তু মানে ধরে বসা, প্লাস উপরে একটা গ্র্যাব রেইল আছে, ওভারঅল এটা খুব কাজে দিবে। অরেঞ্জ স্টিচটাও দেখতে সুন্দর লাগতেছে এবং এখানে একটা স্টোরেজ আছে, এটাও বেশ বড় এবং ডিপ। দেখেন একটা মোটামুটি ফোন পুরোপুরি এটা যাচ্ছে, তো ইউজফুল একটা স্টোরেজ স্পেস। নিচে আরেকটা স্টোরেজ স্পেস আছে। এখানে একটা ফাইল হোল্ডার আছে, এখানেও একটা ফাইল হোল্ডার আছে। এখানে বিওয়াইডি ডিজাইন লেখা একটা প্লেটের মতো আছে, এসি ভেন্ট আছে, যেটা কিন্তু আসলে পিছনের প্যাসেঞ্জারদের জন্য আমাদের দেশের ওয়েদার অনুযায়ী এটা আশীর্বাদ ফিচার। নিচে দুইটা চার্জিং পোর্ট আছে, একটা ইউএসবি সি একটা ইউএসবি এ, আর নিচে আরেকটা স্টোরেজ স্পেস আছে। এবং খেয়াল করেন এখানে কিন্তু কোনো ট্রান্সমিশন টানেল নাই, এবং মানে গাড়িটা যতটুকু ওয়াইড বা ভিতরে যতটুকু জায়গা, আমার মতো 3 জন এখানে বসে আরামসে ট্রাভেল করতে পারবে। প্লাস এখানে ট্রান্সমিশন টানেল নাই। এবং আমার ভিডিও থেকেও আমি শিখি, একজন কমেন্ট করছিলেন যে ট্রান্সমিশন টানেলটা স্ট্রাকচারাল রিজিডিটির জন্য ইউজ করে ম্যানুফ্যাকচারাররা, তো এখানে নাই। কিন্তু এটা যেহেতু ব্লেড ব্যাটারি, তো ব্লেড ব্যাটারির যেই ডিজাইনটা বা যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা, ওইটা এই চ্যাসিসের রিজিডিটি বা স্টেবিলিটিতে হেল্প করে। সিটগুলো কিন্তু অনেক কমফোর্টেবল, লেদারটা সফট, এবং যে প্যাডিংটা এটা কিন্তু খুবই কমফোর্টেবল। মাঝখানে একটা আর্মরেস্ট আছে, দুইটা কাপ হোল্ডার সহ, আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। ওভারঅল গাড়ির পিছনে বসে আমার ভাল লাগছে, প্লাস জায়গাটাও মানে বাড়ি থেকে দেখতে গাড়িটা যতটুকু লাগে এই অনুযায়ী কিন্তু ভিতরের জায়গাটা অনেক বেশি। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই, কার্ডটা খেয়াল করেন, এনএফসি কার্ড। এটা যদি মিররে টাচ করেন গাড়িটা আনলক হয়ে গেল। এটা কিন্তু একদম চাবির মতো ব্যবহার করতে পারবেন, মানে চাবিটা সাথে থাকলে যেভাবে যা করতে পারবেন গাড়িতে, এই কার্ডটা যদি ওয়ালেটে বা মানি ব্যাগে রাখেন এবং এটা দিয়ে গাড়ি আনলকও করতে পারবেন, আর এই কার্ডটা নিয়ে যখন গাড়ির ভিতরে ঢুকবেন তখন গাড়ি স্টার্ট দিয়ে চালাতেও পারবেন। এই দরজাটাও অনেকটুকু খোলে, এবং ডোরের যে হিঞ্জগুলা, পিছনের দরজা বলেন সামনের দরজা বলেন, অনেক টাইট, নতুন গাড়ির জন্য হইতে পারে, কিন্তু একটা প্রিমিয়াম বিল্ডের ফিল দিতেছে। ড্রাইভার সিটটা হচ্ছে 6 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, আর প্যাসেঞ্জার সিটটা হচ্ছে 4 ওয়ে। উঠে বসি, সিটগুলা খুবই কমফোর্টেবল। মানে পিছনে বলতেছিলাম যে সামনের সিটটা দেখতে অনেকটা সেমি বাকেট সিটের মতো শেপ, স্পোর্টস সিটের মতো, কিন্তু কমফোর্টটাও আছে। পিছনের সিটও কমফোর্টেবল, এটাও কমফোর্টেবল, প্লাস এই ড্রাইভার সিটটা হিটেড এবং ভেন্টিলেটেড দুইটা অপশানই আছে। আমি এখন সিট ভেন্টিলেশনটা চালু করে দিব। হাই বিওয়াইডি, Please say it. টার্ন অন মাই সিট ভেন্টিলেশন। Okay, I'm helping you open the driver's seat for ventilation. এই যে আমার সিট থেকে এখন একটা ঠান্ডা বাতাস আসতেছে এসির। তো Currently not muted. No media is playing. আচ্ছা, তোমাকে তো বলছি তোমার কাজ শেষ। তো যেটা বলতেছিলাম, এই যে সিট থেকে একটা ঠান্ডা, মানে এসি, মানে বেসিক্যালি এটা এসি। তো আমাদের দেশে যে গরম, এটা মানে খুবই খুবই ভালো একটা ফিচার। এই যে আমার গাড়িটা স্টার্ট দিয়ে রাখা, এসি দিয়ে রাখা, আমি কিন্তু পিছনে যখন বসেছিলাম তখনও এটা স্টার্ট অবস্থাতেও ছিল। তো এই টাইপের গাড়িগুলোতে আপনি যদি সারাদিন বসে থেকে এসি চালায় বসে থাকেন, তারপরেও আপনি ব্যাটারি শেষ করতে পারবেন না। ড্রাইভার ডোরটা দেখেন, উপরের পোর্শনটুকু লেদার সফট টাচ, ডোর হ্যান্ডেলটা পিছনের মতো অরেঞ্জ একটা স্টিচ, এটা দেখতে ভাল লাগে। আর এই যে মাঝখানে যে উইন্ডোর কন্ট্রোলগুলো, এগুলো ম্যাট ব্ল্যাক একটা পার্টের মধ্যে আছে। আর নিচে একটা স্টোরেজ আছে, এবং এখানে ফিউল ট্যাঙ্কের ক্যাপটা এবং পিছনের ট্রাঙ্কটা খোলার বাটনগুলো এখানে। স্টিয়ারিংটা যদি বলি, স্টিয়ারিংটা সুন্দর, এবং এই যে গ্রিপটা এটাও বেশ কমফোর্টেবল, সফট লেদার, কিন্তু ধরে মনে হচ্ছে যে যখন গাড়ি চালাবো তখন ইনশাল্লাহ এটার ফিলটা ভালো হবে। এবং এখানেও একটা পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট আছে। মোটামুটি ইন্টেরিয়রে অনেক জায়গায় পিয়ানো ব্ল্যাকের পার্টটা আছে, কিন্তু এটা কিন্তু পরিষ্কার রাখা কষ্টকর। বাম পাশের
এখানে আপনি 360 ক্যামেরা চালু করার জন্য যে বাটনটা এটা আছে। এছাড়া স্টার মার্ক যেটা, এটা হচ্ছে ফেভারিট যে কোনো একটা ফিচার আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। লেন ডিপারচার অ্যাসিস্টের বাটনটা এখানে। এছাড়া এখানে ক্রুজ কন্ট্রোল আছে যেটা কিনা অ্যাডাপটিভ। এছাড়া যে ইমার্জেন্সি যে ব্রেকিংটাও করবে ওইটার যে ডিস্টেন্সটা ওইটার কন্ট্রোলগুলো এখানে। আর ডান পাশে এই ড্রাইভার যে ডিসপ্লেটা এটার কন্ট্রোলগুলো এবং ভলিউমের কন্ট্রোলগুলো। তো ড্রাইভার যে ডিসপ্লেটা এইটা অনেক ব্রাইট, উপর একটা প্লাস্টিক লাগানো। আমি বলছি প্লাস্টিকটা একটু খুলে দেন, খুলে দেয় নাই, কিন্তু ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে। যেটা ড্রাইভারের জন্য খুবই ভালো একটা ফিচার সেটা হচ্ছে এখানে টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে। আমি এক্স্যাক্টলি আমার কোন জায়গায় কত পিএসআই এবং কত ডিগ্রি টেম্পারেচার আমি দেখতে পাচ্ছি। প্লাস আমার গাড়িটা যেদিকে মুখ করে আছে এখানে হচ্ছে নর্থ ইস্ট, একটা কম্পাসও আছে। তো মোটামুটি ড্রাইভারের জন্য যা দরকার ওই ইনফরমেশনগুলো আপনারা এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে আরেকটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে ডান পাশের যে লিভারটা এটা ইন্ডিকেটার, আর বাম পাশে হচ্ছে ওয়াইপারের কন্ট্রোলটা, যেটা আমরা জেডিএম গাড়িতে অভ্যস্ত। ড্যাশবোর্ডের উপরের এই পোর্শনটুকু সফট টাচ, এটাও সফট টাচ। আমি আবারও মেনশন করি, প্রত্যেকটা জায়গায় মানে সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করছে। এটা বলেন, হাত রাখার এটা বলেন, মানে এখন পর্যন্ত চিপ ফিলিংটা মানে আসতেছে না। ইনফ্যাক্ট বাইরের সামনের বাম্পার বলেন, সাইডে বলেন, পিছনে বলেন, ভিতরে বলেন, প্রত্যেক জায়গায় স্যাটিন যে ফিনিশটা এটা আমার কাছে দেখতে ভালো লাগে। আমি কিন্তু ক্রোম একদমই পছন্দ করি না, কিন্তু এই টাইপের ফিনিশ দেখতে ভালো লাগে এবং ডিজাইনটাও সুন্দর। এই যে ডিসপ্লেটা এটা 12.8 ইঞ্চ, যথেষ্ট বড়। আর বিওয়াইডি বাংলাদেশের আরেকটা বড় সুবিধা হচ্ছে ওনারা যখন গাড়িটা আনেন তখন এইটার যে সফটওয়্যারটা ওইটা এক্স্যাক্টলি আমাদের দেশের জন্য মডিফাই করে আনা হয়। এবং যখন আপনারা এই গাড়ির সফটওয়্যার আপডেট যখন অ্যাভেলেবেল হবে তখন আপনারা বিওয়াইটিতে গেলে ওনারা আপনাদেরকে ফ্রিতে সফটওয়্যারটাও আপডেট করে দেবে। হোম স্ক্রিনটা এখানেও আমরা টিপিএমএস এর অপশনটা দেখতে পাচ্ছি। এছাড়া ফেভারিট জিনিসপত্র এখানে সেট করে রাখতে পারবেন এবং ইউজফুল সবগুলো কন্ট্রোল এই জায়গায় আছে। এই গাড়িটাতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে ওয়্যারলেস প্লাস ইউটিউব বলেন, স্পটিফাই বলেন, এগুলা বিল্ট ইন দেওয়া আছে। আর একটা জিনিস ভালো লাগছে এডাস এই সেকশনটাতে যে সেফটি যে ফিচারগুলো, এই ধরেন গাড়িটা ব্রেক করে ফেললো বা লেন ডিপারচারের সময় ওয়ার্নিং দিচ্ছে, এই জিনিসগুলো অন অফ করতে পারবেন। যেটা বেশি ইউজফুল অ্যাটলিস্ট আমার জন্য সেটা হচ্ছে আপনি যদি একটা অপশান অফ করেন ওইটা পরের বার স্টার্টে কিন্তু অফ অবস্থাতে থাকবে। বেশিরভাগ গাড়িতে, বিশেষ করে জেডিএম গাড়িগুলোতে প্রত্যেকবার গাড়িতে ওঠার পরে এই ফিচারগুলো বন্ধ করা লাগে। মাঝখানে এখানে একটা স্টোরেজ স্পেস আছে, মোবাইল রাখতে পারবেন। গিয়ার যে শিফটারটা দেখতে সুন্দর, কিন্তু পিয়ানো ব্ল্যাক, এটা জীবনেও পরিষ্কার থাকবে না। তারপরে পিছনের এই পোর্শনটুকু একটা ভি শেপ, এখানেও পিয়ানো ব্ল্যাক। ডান পাশে উপরের এটা হচ্ছে আপনার ভলিউমের নব। এরপর হচ্ছে অটো যেটা, এটা হচ্ছে এসির কন্ট্রোল। তারপর একদম নিচে মোড লেখা যেটা, এটার মাধ্যমে আপনারা নর্মাল, ইকো এবং স্পোর্ট তিনটা মোডে চালাতে পারবেন। বাম পাশে একদম উপরে হচ্ছে হ্যাজার্ডের সুইচটা। এরপরে হচ্ছে পার্কিং সেন্সার অন অফের বাটনটা। পিছনে এটা হচ্ছে ব্লাইন্ড স্পট মনিটর। আর এই লেখা যেটা এটা হচ্ছে ব্রেক হোল্ড। ব্রেক হোল্ড খুবই ইউজফুল একটা ফিচার। আর এই যে HEV আর EV এই মোডটা আপনারা যদি ইভিতে দিয়ে রাখেন তাহলে ও ইভিটাকে প্রায়োরিটাইজ করবে বা ব্যাটারি একদম শেষ হওয়ার আগ পর্যন্ত সে ইভিতে রাখবে। আর HEVতে দিলে সে ইঞ্জিন এবং ব্যাটারি যখন যেটা দরকার সেভাবে ম্যানেজ করে চালাবে, আপনি জাস্ট চালাবেন। পিছনে দুটো কাপ হোল্ডার আছে, এখানে 250 বা 500 ml বটল আটবে। আর যে স্টোরেজটা এটাও ডিসেন্ট। এই পাশটা খেয়াল করেন, এখনকার প্রায় বেশিরভাগ গাড়িতেই এই কনসোলটা এরকম নিচের জায়গাটা কাজে লাগায়, ফ্লোটিং ডিজাইন বা ফ্লোটিং কনসোল বলে। নিচে এখানে একটা 120 ওয়াটের 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। এরপর একটা USB-C চার্জিং পোর্ট, আর একটা USB-A চার্জিং পোর্ট, আর মাঝখানের পোর্শনটা হচ্ছে মাইক্রো SD কার্ডের জন্য, যেটা হচ্ছে এই ড্যাশ ক্যামটার উপরে। এখানে একটা শেড হোল্ডার আছে, জেন জি বা XYZ আমাদের জন্য এখানে সানগ্লাস হোল্ডার। আর LED লাইট আছে, রুম লাইট। আর এই যে সানরুফ বা মুনরুফের কন্ট্রোলগুলো এখানে। তো ওভারঅল পিছনে এবং সামনে বসে ইন্টেরিয়ার ফিচার এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। এখন দেখতে হবে গাড়িটা চড়তে এবং চালাইতে কেমন। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন খেয়াল করেন, মুনরুফটার জন্য এবং এই উইন্ডোগুলো যে বড় বড়, এগুলোর জন্য কিন্তু ভিতরে যথেষ্ট পরিমাণ আলো ঢুকতেছে, একদমই সাফোকেটেড লাগে না। প্লাস এই গাড়িটার কিন্তু
যেই ভিতরে যে স্পেসটা এটা কিন্তু অনেক ভালো, মানে এই সেগমেন্টের অন্যান্য গাড়ির সমান অথবা বেশি। সাসপেনশনের যে টিউনিংটা এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, মানে এটা কিন্তু অনেক বেশি দুলে না, আবার কিন্তু স্টিফ না, মানে একটা ব্যালেন্সড একটা সাসপেনশন, কমফোর্টও নিশ্চিত করতেছে। আবার হাইওয়েতে গেলে বা লং ড্রাইভে গেলে গাড়ি যে লাফানোর যে টেন্ডেন্সি ওইটা কিন্তু এটার মধ্যে নাই। সিটি ড্রাইভ কোনো ব্যাপারই না, যদি আপনি হাইওয়েতেও যান আমার মতো 3 জন এখানে বসে আরামসে যাইতে পারবে। ড্রাইভিং ইমপ্রেশন, স্পিডটা সম্ভবত 10 কিলোমিটার পার আওয়ার হওয়ার সাথে সাথে কিন্তু ডোরগুলো অটোলক হয়ে গেছে, এটা ইউজফুল একটা ফিচার। সিটগুলোর ব্যাপারে আমি আবারও বলতে চাই, আমার সিটগুলো খুবই কমফোর্টেবল লাগতেছে, প্লাস সিট ভেন্টিলেশনটা চালু করে রাখা। এখন অবশ্য তেমন গরম নাই, কিন্তু গরমকাল আর কয়েকদিনের মধ্যে চলে আসবে, তো এই ফিচারটা খুবই ইউজফুল। গাড়িটা একদম সাইলেন্ট, এই জন্য ওনারা হঠাৎ করে গাড়িটা দেখে আর কি ট্রেপলে যেটা গাড়ি আসতেছে। ইভি গাড়িগুলো আসলে সিস্টেমটাই এটা। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন HEV মোডে আছি, মানে যেটা হচ্ছে আপনার ব্যাটারি এবং ইঞ্জিন ও সুইচ করবে যখন যেটা দরকার। সামনের এই টার্নটা একটু জোরে যাব, গাড়িটা কিন্তু স্লাইড করতেছে কিন্তু কন্ট্রোল আছে, মানে উঁচা গাড়ি কিন্তু উঁচা, কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালো একটা ফিল দিছে। এক্সেলারেশনটা একটু দেখি, গাড়ি হুইল স্পিন দিতেছে, সব কিছু বন্ধ করে রাখা তো গাড়ি হুইল স্পিন দিতেছে। ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি, সামনের 2টা চাকায় হুইল স্পিন দিছে। যাই হোক, এখন আমরা সাসপেনশন টেস্ট করব। এই যে বামটা একদমই ফিল হয় নাই, জাস্ট মানে আমি রেগুলার এখানে যাই দেখে আমি জানি যে কোথায় কোথায় গাড়ি ঝাঁকি দেয়, কিন্তু এটাতে একদমই ফিল হয় নাই, অনেক ভাঙা এই জায়গাগুলো। এই যে না, এটার সাসপেনশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমার মনে হচ্ছে এটা নিয়ে আমি শত শত কিলো চালাইতে পারবো। আমি ইচ্ছা করে বেছে বেছে যেখানে গর্ত সেখানে নিয়ে নিয়ে ফেলতেছি চাকাগুলা। এই জায়গাগুলা যথেষ্ট বাজে, যাই দেখি। এখানে একটু জোরে যাব, গাড়ির সাসপেনশনটা ফ্যান্টাস্টিক, প্লাস মানে কন্ট্রোলটাও ভালো। এতক্ষণ চালাইলাম তো স্টিয়ারিংয়ে যে ফিডব্যাকটা এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। এখন দেখতে হবে যখন আরেকটু স্পিড উঠবে 70-80, ওইটাই স্পিড লিমিট বড় রোডে, তো ওই সময় ফিলটা কেমন আসে। আর এই ড্রাইভার যে ডিসপ্লেটা এখানে কিন্তু আমার আশেপাশে যদি কোনো অবস্ট্যাকেল আসে বা কোনো গাড়ি বা কোনো মানুষ আসে, ও কিন্তু দেখাচ্ছে যে কোন পাশ থেকে আসতেছে। আর TPMS যেটা বললাম এটা আমার খুবই পছন্দের একটা ফিচার, আমার গাড়িতে নাই। নতুন গাড়িগুলা আমি যখন চালাই তখন মাঝে মাঝে মনে হয় যে এই ফিচারগুলো আমার থাকলে ভালো হইতো। ভিজিবিলিটিটা আমার কাছে এক্সিলেন্ট লাগছে, সব পাশে আমার ক্লিয়ার। এবং আমি ওই যে পিছনে বলছিলাম যে পিছনে যে উইন্ডশিল্ডটা এটা একটু ছোটো, তো ওইটার কারণে পিছনে দেখতে কোনো অসুবিধা হবে কি না, কিন্তু মানে আমি যতটুকু দেখতে পারতেছি এনাফ। শুধুমাত্র মাঝখানে হেডরেস্টটা একটু উঠানো, তো ওইটার জন্য আর কি একটু ব্লক হয়ে আছে, ওইটা নামাই দিলে ঠিক হয়ে যাওয়ার কথা। এছাড়া গাড়ি চালানোর সময় যে কন্ট্রোলগুলো লাগে এগুলো একদম হাতের নাগালে। এসির কন্ট্রোলগুলো আপনার এখানে বাটন আছে এই জায়গাতে, আর এখানে 3 ফিঙ্গার সোয়াইপ যেটা আমাদের রেগুলার লাগে, টেম্পারেচার বাড়ানো কমানো আর ব্লোয়ার বাড়ানো কমানো, খুবই ইউজফুল একটা ফিচার। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখনও স্পোর্ট মোডে আছি, আমার কাছে কিন্তু গাড়ির এক্সেলারেশনটা খুব ভালো লাগছে, কারণ আমি এটা আশা করি নাই, একদমই আশা করি নাই যে এই সেগমেন্টের গাড়ি হুইল স্পিন দিবে। এই যে মানে আমি সিটের সাথে এটা যাইতেছি, মানে ইঞ্জিনটা যে কাজ করতেছে, প্লাস গিয়ার বক্সটা ECVT হওয়া সত্ত্বেও যে পাওয়ার ডেলিভারিটা দিতেছে
চাকায় ফ্যান্টাস্টিক, প্লাস গিয়ারটা একটু ধরে ধরে রাখছে এরকম একটা, মানে যেন আপনি ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা পান। যেমন দেখেন আমি এখন প্রায় 40-এর মতো আছি, আমি অ্যাক্সেলারেটর দিই, ইঞ্জিনটা ফুল অন, এনাফ অ্যাক্সেলারেশন, এনাফ। আমি এখন নর্মাল মোডে চলে গেলাম। স্টিয়ারিংটা কিন্তু ভালো স্টিফ। এখন স্টিফ বলতে যে আপনার অসুবিধা হবে এরকম না, এটা ড্রাইভারের জন্য আরও সুবিধা। যখন আপনি একটু হাই স্পিডে থাকবেন বা হাইওয়েতে যাবেন, তখন যদি স্টিয়ারিংটা একদম লুজ হয় তখন কিন্তু আপনার কনফিডেন্সটা কমে যাবে। সেই হিসাবেও স্টিয়ারিংয়ের ফিডব্যাকটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। ব্রেকিংটার ক্ষেত্রে আমি অনেক গাড়ি চালাইছি রিসেন্টলি, যেখানে ব্রেকের যে পেডালটা এটা অনেকটুকু নিচে নামার পরে তারপরে ব্রেকটা ধরে, ব্রেক ধরে না এমন না, কিন্তু পেডালের ট্রাভেলটা একটু বেশি, কিন্তু এটা কিন্তু একদম উপর থেকেই আপনার ব্রেকটা এঙ্গেজ হওয়া শুরু করে এবং খুবই স্মুথ প্রোগ্রেসিভ একটা ফিল আছে। তো ব্রেকটাও এই গাড়িতে ড্রাইভারকে কনফিডেন্স দেবে ইনশাল্লাহ। এই যে আমি এখন HEV মোডে আছি, বা আপনাদের বোঝার সুবিধার্থে PHEV ধরতে পারেন। তো আমি এখন 62-তে আছি, কিন্তু কমপ্লিটলি ইভিতে, একদম সাউন্ডলেস, এবং এখন এফিসিয়েন্সি অনেক বেশি হবে। তো এই গাড়ির এফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ইভি মোডে চালান তখন আপনার খরচ কিলোমিটারে 3 টাকার কম পড়বে। আবার যখন আপনার এক্সেলারেশন দরকার বা ওভারটেকিং দরকার, ওই পাওয়ারটা কিন্তু এখানে আছে। টার্নিং রেডিয়াসটা দেখি, 360 চালু হয়ে গেছে। না, আমি তো একদম ফার্স্ট লাইন থেকে আবার একদম ফার্স্ট লাইনে চলে আসছি, তো টার্নিং রেডিয়াসটাও ভালো। ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, গাড়িটা খুবই কমফোর্টেবল, বিশেষ করে ড্রাইভার সিটটা। স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা খুবই কনফিডেন্স দিচ্ছে, ব্রেকিংটা প্রোগ্রেসিভ স্মুথ, এক্সেলারেশনটা ফ্যান্টাস্টিক। তো এই গাড়িটা নিয়ে আমি যেহেতু হাইওয়েতে যেতে পছন্দ করি, আমি ইনশাল্লাহ এটা নিয়ে হাইওয়েতে যেতে পারবো। আর সিটি ড্রাইভে এটাতে কোনো সমস্যা হওয়ারই কথা না। সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য। বেসিক্যালি এই বাজেটে সবার জন্য, আপনি সিটি ড্রাইভ করবেন, হাইওয়েতে যাবেন, সব কিছুর জন্য আমার কাছে এটা সুইটেবল লাগতেছে। আগেই বলছি এটার ইন্টেরিয়র স্পেসটা অনেক ভালো, যেই কারণে গাড়ির মধ্যে একদম রুমে একটা এয়ারি একটা এনভায়রনমেন্ট অল টাইম আমি ফিল করছি। প্লাস এই ফিট অ্যান্ড ফিনিশগুলোতে কিন্তু একদমই চিপ ম্যাটেরিয়াল ইউজ করে নাই। প্লাস গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটার কারণে আপনার লং ড্রাইভে যাইতে কোনো সমস্যা হবে না। কারণ আমাদের দেশে রাস্তাঘাটে একটা ভালো রাস্তার পর অনেক সময় অনেক ভাঙা পোর্শন থাকে, তখন কিন্তু এটাতে ইনশাল্লাহ সমস্যা হবে না। এফিসিয়েন্সি আছে, চালাইতে মজা, মানে বেসিক্যালি এই গাড়িটা যে হুইল স্পিন করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। তো আমি এখন এটার রেটিংটা দিব। এক্সটেরিয়ার ডিজাইনে আমি এটাকে 7.5 দিচ্ছি, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে 8.5, খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল লাগছে আমার কাছে। প্যাসেঞ্জার রাইড কমফোর্টে এটা 8, আর ড্রাইভিং ইমপ্রেশনে এটা 8.5। তো ওভারঅল এসএইচ রেটিংটা আসতেছে BYD C-Line 5-এর ক্ষেত্রে 8.125। আমি আবারও বলি, এটা আমার পার্সপেক্টিভ। এখন আমার যেটা ভালো লাগবে সেটা আপনার ভালো লাগবে বা উল্টাটা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।